আসসালামু আলাইকুম। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে বিসিএস এর স্বপ্ন বাস্তবতার পথে, এই শিরোনামে আজকের আমাদের এই ওয়েবিনারটা। তো আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসাবে যুক্ত আছেন প্রিয়াঙ্কা কুন্ডু আপু। ফলিত গণিত থেকে 21-22 সেশনে পড়াশোনা শেষ করে সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে বর্তমানে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত আছেন। তো আজকের এই ওয়েবিনারে আমরা মূলত আলোচনা করব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে বিসিএস ক্যারিয়ারের রুটম্যাপ, সেই সাথে বিসিএস প্রিপারেশন নেওয়ার সময় কি কি চ্যালেঞ্জ আসে এবং সেগুলোর সমাধান, কোন সাবজেক্টকে কতটা গুরুত্ব দিতে হবে এবং কিভাবে বিসিএস জার্নিটা শুরু করা যায়। সো আর দেরি না করে আমরা বাস্তব অভিজ্ঞতার আলোকে সফলতার গল্প শুনবো প্রিয়াঙ্কা কুমড়ো আপুর কাছে। So আমি সরাসরি চলে যাচ্ছি আপুর কাছে। আপু। আপু শোনা যাচ্ছে না, একটু আনমিউট করে কথা বলুন। ধন্যবাদ তোমাদেরকে আমাকে তোমাদের সাথে যুক্ত করার জন্য। আসলে ক্যাম্পাস ছেড়ে আসছি প্রায় 2018 সালে। এতদিন পর জুনিয়রদের সাথে কথা, ভালো লাগছে। তো আমার যে কর্মক্ষেত্র, এটা তো তোমরা সবাই শুনেছো যে আমি খুলনা জেলা প্রশাসনে আছি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে 41তম বিসিএস। আমার জার্নিটা আসলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে যখন শুরু হয়, তখনও পর্যন্ত আমি ভাবিনি কখনো যে আমি বিসিএস ক্যাডার হব, বা আমার আহ, স্বপ্ন বা পরিকল্পনা বিসিএস ক্যাডার হওয়ার জন্য ছিল। তো তোমাদের সবার মতো আমারও এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সময় কিছু আশা ছিল, কিছু স্বপ্ন ছিল, নিজের চিন্তা ভাবনার মতো যে আমি কোথাও যেতে পারবো। তারপর একটা সময় ধীরে ধীরে পড়াশোনার এবং পরিবারের যে কিছু সমস্যার কারণে আমার যে পড়াশোনার যে কি বলবো ফ্লো, সেটা আসলে অনেকটাই কমে যায়। যে কারণে আমার অনার্স এর রেজাল্ট অনেকটাই খারাপ হয়ে যায়। তো যতটা খারাপ হলে আসলে আশা করা যায় যে আহ, আমি একটা সরকারি চাকরি পাবো বা আমি আমার ফিউচার ভালো হবে, এর থেকেও অনেক খারাপ হয়ে যায়। সেকেন্ড ইয়ারে আমার বাবা যখন অ্যাক্সিডেন্ট করে, উনি অ্যাক্সিডেন্ট করার পরে সেকেন্ড ইয়ারের রেজাল্টটা যখন খারাপ হয়, এর পরবর্তীতে আমি বাকি ইয়ারের রেজাল্ট গুলো আর কম্পাইলেশন করতে পারিনি। সেজন্য আমার অনার্সের সিজিপিএটা অনেক কমে যায়। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার অনার্সের সিজিপিএ কিন্তু 3 না, মানে আমার কিন্তু ফার্স্ট ক্লাস নেই। এটা কেন জানালাম, এটা আমি বলবো কিছুক্ষণ পরে, এটা তোমরা বুঝতে পারবে কেন আমি জানালাম। তো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করছি যে আমার মাস্টার্সে আমার রেজাল্টটা যাতে আপগ্রেড হয়, এরকম যাতে না থাকে। বাইরে পড়াশোনা করতে যাই বা দেশে কিছু করি, যেটার জন্যই হোক, আমার অন্তত একটা মিনিমাম সিজিপিএ দরকার। তো সেই চিন্তা থেকে আমার মাস্টার্স এর রেজাল্ট করা, এবং মাস্টার্সে আমার রেজাল্ট ফার্স্ট ক্লাস আসে, অনার্সের থেকে তুলনামূলক বেশ ভালো আসে। আমি মাস্টার্স করার আগ পর্যন্ত চিন্তা করিনি যে আমি কি করতে চাই, ক্যারিয়ারে আসলে কি করতে চাই। তবে আমার চিন্তা ভাবনা এটা ছিল যে আমি যেখানেই যাই, দেশের বাইরে যাই, দেশে থাকি, বা সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, আমি কিছু করতে চাই, এবং সেটা অবশ্যই ফ্রুটফুল কিছু। এই চিন্তাটা আমার মাথায় ছিল। তো তার জন্য আমার পদক্ষেপ যেটা ছিল, তার আগে আমার একাডেমিক যে ক্যারিয়ার সেটা ভালোভাবে শেষ করা আমার জরুরি ছিল। আমি একাডেমিক ক্যারিয়ার যখন শেষ করেছি, আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষার পর আমি প্রথম বিসিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। তখন 40তম বিসিএস এর যে পরীক্ষা সেটা চলতেছিল আর কি। 40তম বিসিএস পরীক্ষার 1 মাস আগে, 40তম বিসিএস পরীক্ষাটা হয় তোমার মে মাসে। তো 1 মাস কি 1.5 মাস আগে আমি আহ কিছু বইপত্র কিনি। বইপত্র যেগুলো কিনেছি, সেই বইপত্রগুলো কেনার আগে আমি কিছু প্ল্যান করি যে আমি আসলে কি কি বইপত্র কিনতে চাই, বা কি কি বই লাগতে পারে আমার জবের ক্ষেত্রে।
এই এই যে বইয়ের ক্যালকুলেশনটা, এটা করার পরে আমি যেগুলো আমার সাধারণ বই দরকার, সেই বইগুলোর আমি আগে তালিকা তৈরি করেছি, যে আমার আসলে মোস্ট ইম্পর্টেন্ট কি কি লাগবে। তারপরে আমি চিন্তা করেছি যে আমার হাতে সময় কতটুকু, বা আমি আসলে সময় কতটুকু দিতে চাই। আমি ওই সময়ে রাজশাহীতেই ছিলাম, এবং আমি স্টুডেন্ট লাইফ থেকেই বিভিন্ন কাজে যুক্ত ছিলাম, পড়ানোর কাজে। যেমন আমি, তোমরা সবাই জানো রাজশাহীতে একটা কোচিং সেন্টার আছে সানডায়াল নাম। তা আমি প্রথম থেকে সানডায়াল কোচিং এর সাথে যুক্ত ছিলাম, প্রথমে 2 বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সে। তারপর আমি সেটা ছেড়ে দেওয়ার পরে চেষ্টা করি, আমার টিউশন করাতে ভালো লাগতো, আমি বাচ্চাদের পড়াতে খুব পছন্দ করতাম। তো সেই জন্য আমি কিছু বাচ্চা কাচ্চাকে পড়াই, ইন্টার এসএসসি লেভেলের। এইটা কন্টিনিউ হয় আমার জব জব পাওয়ার আগ পর্যন্ত। জব পাওয়ার আগে আমি ঢাকা, রাজশাহী যেখানেই ছিলাম না কেন, আমার এই টিউশনটা আমাকে খুব, মানে, কাজে দিয়েছে। আমার পড়াশোনার আগ্রহ বলো, বা যে নিয়মিত ভাবে প্র্যাকটিস যেটা আমাদের করতে হয় সব সময়, সেই প্র্যাকটিসের উপর যে থাকাটা, সেটার জন্য বলো, এটা গুরুত্বপূর্ণ যে তুমি কতটা প্র্যাকটিস করতেছো। এখন আমরা আসি যে বিসিএস জার্নি। বিসিএস জার্নি আমরা জানি যে অনেক বছরের একটা সাধনা আসলে। আমি যখন পড়া শুরু করি, আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি আসলে কি ক্যাডার হতে চাই। আমি জেনারেল ক্যাডার হতে চাই, না আমি শিক্ষা ক্যাডার হতে চাই, এ ধরনের কোনো চিন্তা ভাবনা আমি আসলে ভাবিনি। আমি শুধু এতটুকুই হুম। ভেবেছিলাম যে আমি যতটুকু আমি পড়ছি, তার কতটুকু আমি পরীক্ষার খাতায় দিতে পারছি, আমার পার্সেন্টেজটা আসলে কতটুকু, আমার ইফোর্টের সাথে আমার রেজাল্টের কতটুকু মিল আছে, কোথায় আমার কমতি আছে, কোথায় আমাকে ভালো করতে হবে। এক্ষেত্রে তোমার যদি বেস ক্লিয়ার থাকে, তাহলে তুমি শুধুমাত্র বিসিএস না, তুমি ব্যাংক জব বলো, বাইরের পড়াশোনা বলো, আই মিন, কেউ যদি আইএল টেস্ট দিতে চাও, কেউ যদি জিআরই তে যেতে চাও, বা দেশের বাইরের অন্য কোনো স্কলারশিপের ক্ষেত্রে যেতে চাও, সেক্ষেত্রে এই পড়াশোনাটা আসলে তোমাকে কাজে দিবে। আমরা যখন অ্যাপ্লাইড ম্যাথে ভর্তি হই, তখন আমাদের অনেকেরই ইংলিশের স্কিল খুব লো থাকে। এটা কেন বলছি, আমি অনেককে দেখেছি সেজন্য বলেছি। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো বা ফাইনাল ইয়ারে আছো, ডাজন্ট ম্যাটার, এক্ষেত্রে তোমাদের উচিত যে ইংলিশের যে কিছু প্র্যাকটিস থাকে, এই প্র্যাকটিস গুলো করা প্রথম থেকে। কিছু ভোকাব টেস্ট করো, আহ কিছু ইংলিশের ওয়েবিনার করতে পারো, বা ইউটিউবে কিছু ভালো টিউটোরিয়াল পাওয়া যায়, সেগুলোতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা কি করবে, এটা তোমাকে ভবিষ্যতে বাইরে যাওয়ার যে পথ, সেটা ক্লিয়ার করে দিবে। আর তার সাথে সাথে বাংলাদেশের যে জব সেক্টর, সেখানে ম্যাথ বলো, ইংলিশ বলো, এটা তো কমন, এটা তোমার বেসিক। তো গ্রামারে বেসিক এবং ল্যাঙ্গুয়েজ বেসিক, যেটা আমরা বলি সাধারণত ইংরেজিতে, এই বেসিকটা তোমাকে আসলে যে কোনো ধরনের জব পাওয়ার জন্য হেল্প করবে। এবং তোমার রাইটিং স্কিল ইংলিশের উপর অনেকটা ডিপেন্ড করবে। এজন্য তুমি কতটা সমৃদ্ধ, এটা ডিপেন্ড করতেছে তোমার ইংলিশ স্কিলের উপরে। একইভাবে বাংলা রাইটিং স্কিলটাও নির্ভর করতেছে তোমার বাংলা কতটা সমৃদ্ধ এটার উপরে। বাংলা সাধারণত আমাদের মাতৃভাষা বলে আমরা চিন্তা করি আসলে, যে বাংলায় আমাদের দখল অনেক ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা খেয়াল করবে যে এখন, আমি আসলে জেনারেশনকে ছোট করতেছি না, তারপরেও একটু কিছু কথা না বললে না। এখন আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশনে আমরা মিক্সড যে ভাষাটা,
বাংলা ইংরেজি মিক্সড করে কথা বলতে বা কমিউনিকেশন করতে আমরা খুবই অভ্যস্ত। এজন্য টানা বাংলায় যখন আমাদের লিখতে হয় তখন এটা আমাদের সমস্যা হয়ে যায়। এই প্র্যাকটিসটা আমাদেরকে আনতে হবে। এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে লিখিত পার্টের কথা। কিন্তু তোমার মনে হতে পারে আপু কেন আগে লিখিত পার্টের কথা বলতেছে। লিখিত পার্টের কথা এই কারণে বলছি যে এই লিখিত পার্ট তোমাকে প্রিলির যে জ্ঞান সেটা দিয়েই পার করতে হবে। তুমি যদি মনে করো তুমি প্রিলিতে থেমে যাবা, তারপর আর তোমার কিছু নেই, সেটা আসলে হয় না। এজন্য সমসাময়িক ভাবে চেষ্টা করতে হবে। আমি যেটা করেছি, আমি পত্রিকা পড়তাম। পত্রিকা পড়ার অভ্যাসটা আমার ছোটবেলার ছিল। এজন্য আমার কখনো মনে হয়নি যে এটা আমার জন্য প্যারা দিচ্ছে বা আমার এক্সট্রা করে পড়তে হবে, এরকম কখনো মনে হয়নি। বা কিছু জার্নাল পড়তাম। জার্নাল গুলো এরকম হতে পারে যে সবই যে তোমার বিসিএস রিলেটেড হতে হবে, বা তোমার ভালো লাগা রিলেটেড কিছু জার্নালও হতে পারে। কেউ হয়তো স্বাস্থ্য বিষয়ে খুব এনার্জেটিক, সে সেই রকম সেই বিষয়ে জার্নাল গুলো পড়তে পারে। কেউ রাজনীতি নিয়ে আগ্রহী, সে সেই বিষয়ে জার্নাল পড়তে পারে। পত্রিকা পড়ার একটা সুবিধা হচ্ছে সম্পাদকীয় পত্রিকা বলতে আমি যেটা বলতেছি যে কিছু হেডলাইন তো আমরা পড়ি, অর্থ বাণিজ্য, তারপরে প্রতিদিনকার যে হেডলাইন সেগুলো তো পড়তেছি। তার সাথে সাথে যেটা পড়তে হবে, তোমাকে জানতে হবে যে আমি আমার জব প্রিপারেশনের জন্য আমি পত্রিকার কোন পার্টটুকু পড়বো। এটা হচ্ছে সম্পাদকীয় পার্ট। সম্পাদকীয় পার্ট এক্ষেত্রে তুমি একটা ইংলিশ পত্রিকা আর একটা বাংলা পত্রিকা, এটা মাথায় রাখতে পারো। পত্রিকা পড়লে তোমার যেটা হবে, তোমার লেখার স্কিলটা বাড়বে। তার সাথে সাথে সাধারণ জ্ঞানের যে পার্টটা, সমসাময়িক যে সাধারণ জ্ঞান বা আমরা যেটা বলি যে নিউ যে সাধারণ জ্ঞানটা, সেটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে একই সাথে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে। এবার আসি সিরিয়াল বাই। প্রথমে বই। আমি বাংলা প্রশ্ন অ্যানালাইসিস করতে যেয়ে দেখলাম বিসিএস এ প্রশ্ন অ্যানালাইসিসটা খুব জরুরি। প্রশ্ন অ্যানালাইসিস করতে যে আমি দেখলাম যেখানে বাংলা, ইংলিশ, অঙ্ক, মানসিক দক্ষতা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ভূগোল, ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ, নৈতিকতা, সুশাসন। তো এই যে তোমার এতগুলো, আচ্ছা বিজ্ঞান বাদ বাদ চলে গেছে, বিজ্ঞান। তো এই যে এতগুলো আমার বই এবং এতগুলো যে মিক্স জগা খিচুড়ি, এই জগা খিচুড়ি আমি আসলে পার করব কি করে? আমাদের তো সবার সবকিছু পড়তে ভালো লাগে না, স্বাভাবিক। আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, অনেকেরই আমাদের ইংরেজি বা বাংলা সাহিত্য পড়তে ভালো লাগবে না, বা বাংলা ভাষা বা ব্যাকরণ বা ইংরেজি ভাষা বা ব্যাকরণ, এই জায়গাতেও আমাদের দখল অনেকের কম থাকবে। এটাই তো স্বাভাবিক। তো তোমাকে কিছু সুবিধা দেবে তোমার ম্যাথ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে, আর বিজ্ঞান। কিন্তু তুমি যেটাই পড়ো, তোমাকে আগে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। আমি প্রশ্ন অ্যানালাইসিস করতে যে আমি দেখেছি, আমি আসলে এক্ষেত্রে তোমরা চেষ্টা করতে পারো প্রথমে যে প্রিলিমিনারি 200 মার্কের এক্সাম, সেই 200 মার্কের এক্সামটা বাসায় বসে দিবা, এক দুইটা। যেমন ধরো এটা সামনে হচ্ছে তোমার 47তম বিসিএস, তো তুমি 46 আর 45তম বিসিএস এর প্রশ্নটা সলভ করলে, প্রথমে পরীক্ষা দিলে। পরীক্ষা দেওয়ার পরে তুমি নিজে নিজে প্রশ্নটা দেখবে যে তুমি কোন কোন পার্টে ভালো করেছো আর কোন কোন পার্টে তুলনামূলক খারাপ করেছো, কোন কোন পার্ট একবারেই তোমার পড়া নেই। তো এগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোতে কাজ করার প্রয়োজন আছে। বিসিএস এ প্রচুর টপিক, তোমার এই টপিক গুলো থেকে বাছাই করতে হবে
যে তুমি আসলে কি পড়তে চাও আর কি পড়তে চাও না। আমার কাছে যেটা মনে হতো যে তুমি বিসিএস এ কি বাদ দিচ্ছ এটার উপর নির্ভর করে তুমি আসলে কতটুকু পড়ায় এফোর্ট দিতে পারবে। এইটা বুঝতে পারা যে আমার কোন পার্ট পড়তে হবে আর আমার কোন পার্টের প্রয়োজন নেই, এইটুকু যখন বুঝতে পারবে তখন চলে আসবে। সেই ক্ষেত্রে প্রশ্ন অ্যানালাইসিসটা জরুরি। প্রশ্ন অ্যানালাইসিস করার পরে দেখতে পারবে যে বিগত সালে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, কোন কোন টপিক থেকে কম প্রশ্ন আসছে, সেই টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে। এবার আসি বই। বইয়ের ক্ষেত্রে আমি আগেই বললাম যে আমার বেস যদি শক্ত হয় তাহলে আমার কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য তোমরা একটা বই বেছে নিতে পারো, যে কোনো বই। এক্ষেত্রে তোমার অগ্রদূত আছে, জর্জ এমপি3 আছে, যে যেটা বাজারে তুলনামূলক যে বইটায় ভুল কম, সৌমিত্র শেখর আছে। আমি বেসিক্যালি পড়েছি সৌমিত্র শেখর, তার সাথে পড়েছি, আমি এমপি3 কিনেছিলাম। এটা পড়ার পাশাপাশি আমি নবম দশমের বাংলা যে দ্বিতীয় পত্র ব্যাকরণ বই, সেইটা ব্যবহার করেছি আমার ব্যাকরণ সমৃদ্ধির জন্য। এটা গেল বাংলার। এবার আসি ইংরেজিতে। ইংরেজি যেটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমাদের সবারই কম বেশি প্রত্যেকটা ক্লাসেই পড়া হয়। এক্ষেত্রে বেছে নিতে পারো ভালো কোনো রাইটারের ইংলিশ, বা পিসি দাসের যে গ্রামাটিক্যাল সেটা নিতে পারো। আর আমাদের যে সাহিত্য অংশ, সাহিত্য অংশের জন্য লতিফ স্যারের একটা বই পাওয়া যায়, মানে অদিতির যেটা, লতিফ স্যার এবং শরীফ স্যারের সেই বইটা বা সেই যে চার্টটা, এটা অনেক ভালো, এটা পড়া যেতে পারে। আর যদি কারো মনে হয় যে সে আসলে এত পড়তে চাচ্ছে না, তাহলে একটা প্রিলির যে ডাইজেস্ট পাওয়া যায়, সেই ডাইজেস্টে যে পরিমাণে তথ্য থাকে ইংরেজি সাহিত্যের জন্য, সেখান থেকে পড়লেও আমার মনে হয় যে 15তে 10-11 পাওয়া যাবে, যদি তুমি সেখানে আগ্রহী হও তাহলে। ম্যাথ, ম্যাথের জন্য ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত। ইন্টারের সাধারণত সব টপিক আমার লাগে না, ইন্টারে যে যে টপিক গুলো বিসিএস এ আছে শুধু সেই টপিক গুলো। আর বাকি 6 থেকে বা 7 থেকে ক্লাস 9-10 পর্যন্ত যে বোর্ড বই, বোর্ড বই সলভ যদি কারো করা থাকে বা কেউ যদি সলভ করে ফেলে, তাহলে এটার থেকে ফ্রুটফুল আসলে আর কিছু হয় না। তোমার মনে হতে পারে যে এই বই শেষ করতে তো আসলে আমার অনেক সময় লাগবে, না লাগবে না। কারণ তুমি টপিক ধরলেই তুমি বুঝতে পারবে যে কি কি টপিক তোমার পড়তে হবে, কি কি টপিক তোমার পড়তে হবে না। এখানে বীজগণিত পার্ট আছে, জ্যামিতি পার্ট আছে, এবং পাটিগণিত আছে। তো স্বভাবতই আমাদের কিছু কিছু জিনিস মিল থাকবে, আর পাটিগণিত যেটা, সেটার ক্ষেত্রে হয়তো একটু এক্সট্রা পড়তে হবে। ম্যাথ এবং মানসিক দক্ষতা, এই দুই জায়গা মিলে তোমার আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে খুব ভালো একটা মার্কস ক্যারি করা সম্ভব। সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের জন্য আমি নবম দশম শ্রেণীর বোর্ড বই পড়েছিলাম, তার সাথে প্র্যাকটিসের জন্য আমি এমপি3 বা নর্মাল যে তোমার প্র্যাকটিসের যে বই পাওয়া যায়, এক্ষেত্রে আমি মডেল টেস্ট বেছে নিয়েছিলাম। যে কোনো একটা মডেল টেস্টের বই আমি বাসায় নিয়ে এসে আমি ওটা প্র্যাকটিস করতাম। এটা তোমার হতে পারে অদিতির, হতে পারে কনফিডেন্সের, বা হতে পারে, আমি কোনো কোচিং এর নাম আসলে বলছি না, বা এখানে কোনো কোচিং কে প্রমোটও করতেছি না,
বা বাজারে বহুল প্রচলিত যেসব বই আছে, বা তুমি চেষ্টা করলে জব সলিউশন, এখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো। সবচেয়ে বেটার হয় যে বোর্ড বইগুলো বললাম, সেই বোর্ড বইগুলো ঠিকঠাক মতো পড়া, টপিক অনুযায়ী অবশ্যই। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বইয়ের ক্ষেত্রে 9, 10 এবং ইন্টারমিডিয়েট, এই দুইটার যে বই সেটা, তার সাথে সাথে সাপ্লিমেন্ট হিসেবে রাখতে পারো একটা কম্পিউটার তথ্য প্রযুক্তির বই, অথবা যে কোনো একটা ডাইজেস্টের কম্পিউটার ও তথ্য প্রযুক্তির পার্ট। আমি মনে করি এটা এনাফ, যদি তুমি পড়ে সেটা কাজে লাগাতে পারো। ভূগোল, ভূগোল খুব কম মার্কস, কিন্তু ভূগোলের সাথে বাংলাদেশ বিষয়াবলীর অনেক মিল আছে। বাংলাদেশ বিষয়াবলীর কিছু কিছু পার্ট এবং আন্তর্জাতিকের ক্লাইমেট যে চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কিছু পার্ট ভূগোলের সাথে অনেক মিল। একটা পড়লে আরেকটা পড়তে হয় না, এরকম কিছু কমন টপিক আছে। এটা তোমাকে হেল্প করবে একই সাথে দুই জায়গাতে মার্কস ক্যারি করার। নৈতিকতা সুশাসন সাধারণত আমাদের আহ ভুল হয়। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বিগত সালে বারবার ঘুরে ফিরে এসেছে। নৈতিকতা সুশাসনের জন্য কোনো বই আলাদা করে পড়ার দরকার আছে বলে আমি আসলে মনে করি না। এটার জন্য বিগত সালে প্রশ্নগুলো পড়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাতে কনফিউজ হওয়ার সম্ভাবনা কম থাকে। তোমাদের এবারে যদি নিজেদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে করতে পারো, প্রিলি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে। বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের যে বই সেটা তো আমি বললামই, সৌমিত্র শেখর পড়তে পারো, বা একটা ডাইজেস্টের যে পার্টটুকু আছে সেটা পড়তে পারো। প্রিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বইগুলো পড়ার পরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। এবার আসি প্র্যাকটিস কোথা থেকে করব। আমি প্রিলিতে কোনো কোচিং করিনি, প্রিলির সময় আমি কোনো কোচিং করিনি, আমি বাসায় পড়েছি। আমি কি করতাম, আমি মডেল টেস্ট এনে, মানে মডেল টেস্টের যে বই সেটা বাসায় বসে পরীক্ষা দিতাম। এবং আজকে হয়তো আমি বাংলা পড়েছি, বাংলার যে টপিক পড়েছি সেই টপিকের ওপর আমি পরীক্ষা দিতাম মডেল টেস্টে। হয়তো 5টা মডেল টেস্ট বের করলাম, বের করে ওই টপিকের উপর 5টা মডেল টেস্টে কতটুকু আছে সেই সেটা আমি যাচাই করতাম। বা যে আমি বই কিনছি, জর্জ কি MP3 কিনি, বা সৌমিত্র শেখর বা অগ্রদূত যেটাই কিনি, ওই টপিকটা পড়ার পরে যে প্রশ্ন থাকতো সেই প্রশ্নগুলো আমি সলভ করার চেষ্টা করতাম। এবং সলভ করার পরে আমি দেখতাম যে আমার পারফরমেন্স আসলে কেমন এবং আমি কোথায় ভুল করতেছি। যে জায়গাগুলো ভুল করতেছি সেই জায়গাগুলো আবার মার্ক করতাম বা আবার পড়ে ফেলতাম, ফেলে রাখতাম না। এটা হচ্ছে ছোট একটা টিপস বলতে পারো, যে ওই দিনের পড়ার সাথে সাথে যতদূর সম্ভব 24 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষাটা দিয়ে ফেলতে হবে। 24 ঘন্টার মধ্যে যখন তুমি পরীক্ষাটা দিয়ে ফেলবে, একই সাথে তোমার মাথায় ওই কোনগুলো ভুল হচ্ছে আর কোনগুলো ঠিক হচ্ছে এই জিনিসগুলো গেঁথে যাবে। এবং পরবর্তী সময়ে ওই প্রশ্নটা কখনো যদি আবার তুমি ভুল করো, সেটা তোমার মাথায় এসে গেঁথে থাকবে যে হ্যাঁ, আমি এই প্রশ্নটা একদিন পরীক্ষা দিতে যেয়ে ভুল করেছিলাম। এটা হলো প্রিলিমিনারি যে সাজেশন বলো বা প্রিলিমিনারির যে কথা সেটা। এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রিলিমিনারির উপরে আমাকে করতে পারো, সেটা বই সংক্রান্ত হোক বা প্রশ্ন সংক্রান্ত বা অন্য যে কোনো বিষয়। আপু সেক্ষেত্রে কোয়েশ্চেন আনসারটা আমরা একটু পরে একদম শেষে নিবো আর কি তাহলে। আচ্ছা, ঠিক আছে। এবার আসি লিখিততে। লিখিততে অনেক মার্কস, তোমার প্রিলির পড়াশোনা এখানে কাজে লাগবে। এজন্যই আমি বলছি
যে যখন তুমি লিখিত টপিক গুলো মেলাতে যাবে, এখানেও সেম ব্যাপার। লিখিত টপিক গুলো যখন মেলাতে যাবে তখন দেখবে এই যে বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য, সাহিত্য যদিও লিখিততে থাকে না, এগুলো কমন ভাবে চলে আসছে। ওই যে তথ্যগুলো তুমি পড়েছো প্রিলিতে 1-2 মার্কের জন্য, সেই তথ্যগুলো লিখিততে কাজে লাগানোর অনেক বড় একটা উপায় এখানে থাকে। লিখিততে অনেক বড় একটা টার্ম হচ্ছে বাংলা ইংরেজি রচনা, যেটা এখনকার যে প্রশ্ন পদ্ধতি সেই অনুযায়ী। তো এই রচনাগুলো আসলে কিভাবে পড়বো, অনেকেরই মনে হতে থাকে রচনা কি আবার পড়ার জিনিস। হ্যাঁ, রচনা পড়ার জিনিস না, রচনা আসলে আমরা কখনো পড়িনি। তো সেগুলো আমি কি করতাম, এই যে তোমাদেরকে বললাম যে সম্পাদকীয় পড়তে, বা সম্পাদকীয়র যে ইংরেজি সম্পাদকীয় এবং বাংলা সম্পাদকীয় পড়তে পত্রিকার, এই জিনিসটা তোমার রচনায় যে কাজে লাগবে। বিভিন্ন ধরনের টপিক তুমি এখানে কাজে লাগাতে পারবে। রচনা সুন্দর হয় একটা সুন্দর ভূমিকা এবং একটা সুন্দর উপসংহার যদি তুমি ভালোভাবে টানতে পারো। সুন্দর ভূমিকা এবং সুন্দর উপসংহার তোমাকে, রচনা তুমি কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারছো পরীক্ষকের কাছে, এটা নির্ধারণ করে দেয়। রচনার ক্ষেত্রে তুমি কমন কিছু টপিক নিতে পারো, যেটা বাংলা ইংরেজি দুই ধরনের রচনার ক্ষেত্রেই তোমার লাগবে। আমি এ ধরনের কমন কিছু টপিক বেছে ইংরেজি এবং বাংলার জন্য মোটামুটি কিছু রচনা বেছেছিলাম। এবং রচনার ক্ষেত্রে আমি কি করতাম, শুধুমাত্র পয়েন্ট গুলো সাজিয়ে রাখতাম, যে আমার ভূমিকা উপসংহার এটা হবে এবং এই রচনার ক্ষেত্রে আমার পয়েন্টস গুলো এটা হবে। পুরো রচনা লেখার মতো বা গুছায় রাখার মতো এটাই হচ্ছে তোমার কি পয়েন্টস। কি পয়েন্টস গুলো যদি তোমার হাতে ধরা থাকে, তাহলে পরীক্ষার আগের দিন হোক বা যে কোনো জায়গায় হোক, ডাটা এবং কি পয়েন্টস গুলো মিলিয়ে তুমি পরবর্তীতে সুন্দরভাবে একটা গ্রাফ তৈরি করতে পারবে রচনার। এবং রচনা অবশ্যই প্র্যাকটিসের বিষয়। রচনার ক্ষেত্রে, ইংরেজি রচনার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে তোমার ট্রান্সলেশন। সম্পাদকীয় পড়ার জন্য বলেছি, শুধু তাই না, সম্পাদকীয় গুলো প্র্যাকটিস করতে হবে ইংরেজিতে অবশ্যই। যে বাংলা সম্পাদকীয় পড়ছো সেটা চেষ্টা করতে হবে ইংরেজিতে লিখতে পারছো কিনা সেটা চেষ্টা করার। সেক্ষেত্রে রচনা এবং ট্রান্সলেশন, অনুবাদ যেটা আছে, বাংলা ইংরেজি দুইটাই অনেক বড় একটা মার্কস ক্যারি করে, এটা কমপ্লিট হয়ে যাবে। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, প্রিলি এবং রিটেন, এই দুইটা বিষয় নিয়ে আমি পরে আসছি, কারণ অনেক বড় একটা সিলেবাস এবং এখানে পড়ার মতো আসলে কি আছে আর কি নেই এটা বুঝতে বুঝতে তোমার অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমি কিছু টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, যে আমার আসলে কোন কোন টপিক গুলো মাস্ট পড়তেই হবে, না পড়লে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আমি আসলে ভালো করতে পারবো না। আমি আসলে একটু ফাঁকিবাজ টাইপ, এজন্য আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মানে পড়াশোনা কমায় আনার। তো এই জন্য আমি বেছে বেছে আগে চেষ্টা করতাম যে বই খুলে কোন কোন টপিক আগে বাদ দেওয়া যায়। বিজ্ঞান, বিজ্ঞান আমাদের রিটেনে অনেক বড় বড় একটা পার্ট। বিজ্ঞান তোমাকে অনেক মার্কস ক্যারি করবে যদি তুমি টু দা পয়েন্ট লিখতে পারো। বিজ্ঞানে বানায় লেখার কিছু নাই, বিজ্ঞানে ভুরি ভুরি লেখারও কিছু নাই, তোমার মার্কস অনুযায়ী তোমাকে লিখতে হবে। এরকম না যে তুমি ভাবলে যে আচ্ছা এখানে 5 মার্কস আছে, আমার লাইন তো দুইটা দুইটা হচ্ছে মাত্র, কোনো ব্যাপার না, তুমি ওইটা ওভাবেই গুছায় লিখে আসো।
ধরো অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা চেয়েছে, ঠিক আছে? তুমি সংজ্ঞাটা লিখে দিয়ে আসলা, সংজ্ঞা লিখে দিয়েছো। তার সাথে তুমি এনশিওর করবা কি করে যে ওখানে তোমাকে ওই 5-এ 5 দিবে? এটা তো তোমার শিক্ষার্থী হিসেবে তোমার মাথায় রাখতে হবে যে আমাকে কি করে ওই জায়গায় 5-এ 5 আমি কিভাবে ওই জায়গাটা থেকে ক্যারি করে আনবো। তুমি, তোমাকে শুধু অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা চেয়েছে, তুমি তার সাথে যদি অ্যাসিড এবং ক্ষারের উদাহরণ অ্যাড করে দাও, তাহলে সেই জায়গায় তোমাকে নাম্বার না দিয়ে পরীক্ষা কোথায় যাবে? এইটুকু টেকনিক যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো, তাহলে তো আসলে মার্কস ক্যারি করার জায়গা বা তোমার অন্য শিক্ষার্থীর সাথে, অন্য পরীক্ষার্থীর সাথে পার্থক্য, সেটা তো আসলে দেখানো যাবে না, যাবে কি? উনি তোমাকে কেন মার্কস দিবে? এটা আসলে তোমাকে ভেবে বের করতে হবে। তোমার কোথায় চিত্র লাগবে, কোথায় চিত্র লাগবে না, এটা বুঝতে হবে। আন্তর্জাতিক কিছু ম্যাপ আছে, যেগুলো বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন দেশের সম্পর্ক, যুদ্ধ, সার্কের ম্যাপ, বিভিন্ন সংস্থার ক্ষেত্রে যে মানে দক্ষিণ পূর্ব এশিয়া আন্তর্জাতিক অঙ্গনে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, বা তৎকালীন সময়ে মানে তাৎক্ষণিকভাবে তখন তোমার যে পার্টটা খুব আন্তর্জাতিকভাবে প্রচন্ড ভাবে আলোড়িত, সেই পার্টে সেই দেশগুলো বা সেই মহাদেশের সেই দেশগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, তোমার জানতে হবে। তোমাকে জানতে হবে যে এই বিপ্লবগুলো কিভাবে কাজ করেছে, এই সীমারেখাগুলো কোথায় কোথায় অবস্থিত। তোমাকে জানতে হবে যে এই জায়গায় যদি আমি এই ম্যাপটা দিয়ে দেই, তাহলে ওই লেখাটা অনেক কংক্রিট হয়ে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি এবং বাণিজ্য, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের সংবিধান, এই টপিকগুলো মাস্ট তোমাকে পড়তেই হবে, এগুলো বাদ দেওয়ার কোনো জায়গা নেই। তার সাথে আমরা অ্যাড করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন। এই যে টপিকটা অনেক বড়, কিন্তু এখান থেকে তোমার কিছু কি পয়েন্টস আছে যেগুলো তোমার কাজে দিবে। সেক্টর কমান্ডারদের নাম, বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ যুদ্ধ, তারপর বিভিন্ন সময় যে বিভিন্ন সেক্টর কমান্ডারদের বা অন্যান্য যে বীরশ্রেষ্ঠ আছেন বা কোনো ব্যতিক্রম কোনো যোদ্ধা, তাদের তাদের যে কোনো ঘটনা, সেগুলো, এবং গুরুত্বপূর্ণ যে দফাগুলো আছে, গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক সংঘাতগুলো আছে, গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো আছে, সালগুলো আছে, যেগুলো আসলে না জানলেই না, সেগুলো আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধানের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ধরে নিতে হবে। আন্তর্জাতিক যে বিষয়গুলো, আন্তর্জাতিক এবং বাংলাদেশের কিছু বিষয় আছে পরিবেশ এবং জলবায়ু জনিত, ভূগোলেও আছে। এক্ষেত্রে কিয়োটো প্রোটোকল আছে, আইপিসিসি আছে, রামসার চুক্তি আছে, বিভিন্ন ধরনের কনভেনশন আছে, ধরিত্রী সম্মেলন আছে, যেগুলো বাংলাদেশ প্রেক্ষাপটে কি আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি। বাংলাদেশ ওই চুক্তিতে অংশগ্রহণ করেছে না করেনি, করলে বাংলাদেশ কততম সদস্য, বাংলাদেশের ক্ষেত্রে অর্থ এবং বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য যে আন্তর্জাতিক ইস্যু আছে সেগুলো কিভাবে কাজ করছে, এই জিনিসগুলোই ইম্পর্টেন্ট। বাংলাদেশের সমুদ্র সীমা বাংলাদেশের ক্ষেত্রে কি কি ভাবে কাজ করছে, বাংলাদেশের দ্বীপ, বাংলাদেশের বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকা, সেগুলো আন্তর্জাতিক মাপদণ্ডে কোথায় আছি আমরা, এ ধরনের যে কাজগুলো বা এ ধরনের যে টপিক গুলো, যেমন বর্তমানে বাংলাদেশের সাথে মায়ানমারের একটা ইস্যু চলতেছে, মানবিক করিডোর,
যেটা আমরা সবাই জানি। তো আমি খুব শিওর যে এই ধরনের প্রশ্ন অবশ্যই থাকবে। এর আগে কখনো বাংলাদেশ কাউকে মানবিক করিডোর দিয়েছে কিনা, বা মানবিক করিডোর বাংলাদেশের আগে অন্য কোথাও ব্যবহার হয়েছে কিনা, যেটা বললাম বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই ইস্যুতেই আমার জানতে হবে। আর গণিত, গণিত এবং মানসিক দক্ষতা তোমাদেরকে আসলে কিছু বলার নেই, কারণ এই জায়গায় মার্কস তুলতে না পারলে আমাদের ডিপার্টমেন্টাল যে গর্ব সেটাই আসলে গর্ব হয়ে যায়। মানসিক দক্ষতার মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো আছে এখানে কিছু ভাষার ব্যাপার আছে, কিছু সাংকেতিক ব্যাপার আছে। এগুলো খুব সহজ, ইজি একটা ব্যাপার, এগুলো খুব দ্রুত হয়ে যাবে। আর কিছু ব্যাপার আছে যেগুলো জ্যামিতিক, সেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে বলেই আমি আসলে আশা করি। কারণ একটু এফোর্ট দিলে এইখানে অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব, 25+ পাওয়া তো অবশ্যই সম্ভব। বিজ্ঞানেও তাই। আর কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বর্তমান সময়ের কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে কোন কোন জিনিস চলছে, কোন ডিজিটাল ওয়্যার চলছে কিনা, ডিজিটাল ইস্যুতে কোন ধরনের যে সুবিধাগুলো বাংলাদেশ পাচ্ছে, কোন ধরনের সুবিধার সাথে বাংলাদেশ যুক্ত হচ্ছে, বাংলাদেশ কোনো কিছু ইনভেন্ট করছে কিনা, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ এই জায়গায় কি অবস্থানে আছে, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও বাইনারি আছে, লজিক গেট আছে, যে জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসেই, যে সমস্যাগুলো আমরা জানছি যে এই টপিক থেকে প্রশ্ন আসবেই, সেই টপিকগুলো আগে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে সেই টপিকগুলো আমার কোনোভাবেই বাদ দিলে চলবে না। গদ বাঁধা পড়ে যাওয়ার মতো আসলে বিসিএস না। সবাই ভাববে, বা অন্যান্য ডিপার্টমেন্টকে তুমি বলতে শুনবা যে কেন সায়েন্সের স্টুডেন্টরা বিসিএস এ বেশি টিকতেছে। সায়েন্সের স্টুডেন্টরা বেশি টিকার কারণটা আসলে তাদের পড়াশোনা বা তারা ভালো স্টুডেন্ট এটা না। সায়েন্সের স্টুডেন্টদের বেশি পড়াশোনা তোমার কোনো কাজে দিবে না। কেন এটা এখানে আসতেছে বলে আমার মনে হয়, কারণ আমরা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি। আমরা চিন্তা করি যে কতটুকু দিকে গেলে কিভাবে আগানো যায়। এই এই যে তোমার একটু হলেও তোমার আইডিয়াটা অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট, এটা তোমাকে হেল্প করবে বিসিএস এ, এটা আমার মনে হয়। আর বিসিএস যতটা না পরিশ্রমের, এখানে পরিশ্রম অবশ্যই আছে, পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু হয় না, ক্যালকুলেশনেরও ব্যাপার আছে। তার সাথে সাথে আমার মনে হয়েছে যে এই জায়গাটা অনেক বড় ভাগ্যের জায়গা। ভাগ্যর জায়গা এই কারণে বললাম, কারণ পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছর 4 লাখ 4.5 লাখ পার হয়ে যায়। এখান থেকে রিটেনের জন্য বাছাই হয় 10,000, 12,000। সেখান থেকে সেই সংখ্যা নামায় আনা হয় ভাইবার জন্য 6 বা 6.5। তাই তো? তো বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আসলে তোমার খুব মেধাবী হলেও যে এই জায়গায় তুমি ভালো করতে পারবে বা ভালো করতে পারবে না খুব খারাপ স্টুডেন্ট হয়ে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। সর্বোচ্চ যে ব্যাপারটা, এটা খুব লেংদি একটা প্রসেস। এই লেংদি একটা প্রসেসে হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। তোমার একটা সময় মনে হবে যে আমার কিছু হচ্ছে না, আমি কিছু পারতেছি না, আমার আমার সব শেষ হয়ে যাচ্ছে। মনে হবে, আমি বলছিলাম যে মনে হবে না, মনে হবে, অবশ্যই মনে হবে। এমন সময় আসবে যে মনে হবে যে আমার পক্ষে আর সম্ভব না, আমি ছেড়ে দেই। কিন্তু এই ছেড়ে দেয়াটা, যে ছাড়বে না আর যে ছেড়ে দিবে, কন্টিনিউয়াস পড়াশোনা, এই যে গ্যাপটা,
এই গ্যাপটা তোমাকে অন্য স্টুডেন্টদের সাথে আলাদা করে দিবে, অন্য জব পরীক্ষার্থীর সাথে তোমাকে আলাদা করে দিবে। তোমার বেসিক ভালো থাকলে, সবার পড়ার ধরন তো একরকম না, কারো 2 ঘন্টা পড়ে হয়, কারো 6 ঘন্টা পড়ে হয় সেম টপিক। তো তাহলে আলাদাটা হবে কোথায়? আলাদা হবে ওই যে কন্টিনিউটির জায়গাটাতে। তুমি তোমার ধৈর্য কতটা ধরে রাখতে পারতেছো, এটা আসলে জব সেক্টরে, শুধু বিসিএস না, জব সেক্টরে এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কতটা ধৈর্যের সাথে তুমি এই জায়গায় লেগে থাকতে পারতেছো। কারণ বাংলাদেশি প্রেক্ষাপটে আমরা সবাই জানি যে 6,500 যদি এক্সাম দেয়, তাতে যে 6,500 টিকবে এরকম কোনো প্রেক্ষাপট নেই, বা 6,500 এক্সাম দিয়ে যে 3,000 টিকবে এরকম কোনো প্রেক্ষাপট আসলে নাই। তো সেই জায়গা থেকেই বলতেছি যে ভালো কিছু করার চেষ্টা আমাদের সবারই থাকে, সব সময়ই থাকে, কিন্তু ভালো কিছু করার চেষ্টার সাথে সাথে ধৈর্য থাকতে হবে, যে আমি এই জায়গায় লেগে থাকতে চাই। আর বিসিএস এর পড়াশোনা তোমাকে শুধু বিসিএস না, আরো অনেক জবের জন্য হেল্প করবে। আমি একই সাথে ব্যাংক, তারপরে এমআরএ এক্সাম দিয়েছি, এনএসআই এক্সাম দিয়েছি, সবকিছুতে আমাকে বিসিএস হেল্প করছে। পাশাপাশি যেটা হেল্প করতো সেটা হচ্ছে আমার বই পড়ার নেশা ছিল ছোটবেলা থেকেই, এটা আমাকে অনেক হেল্প করছে। বিভিন্ন সময়ের বিভিন্ন বইয়ের যে জ্ঞান, সেটা আমি বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারছি। তোমার যদি মনে হয় যে শুধুমাত্র তোমার পড়ার বই তোমাকে জ্ঞান দিবে, এটা না। তোমাকে আশেপাশে সবকিছু থেকে নিতে হবে, জানতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমরা এই ডিপার্টমেন্টে এসে সবাই জানি, ডিপার্টমেন্ট নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক রকম হতাশা আছে, আশাবাদও আছে। কারণ ডিপার্টমেন্টে তোমরা যে সিচুয়েশনে আছো আমরা এরকম সিচুয়েশনে ছিলাম না, আমরা যে সিচুয়েশনে ছিলাম আমাদের পূর্বজরা এই সিচুয়েশনে ছিল না। তো ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, আমি আশা করি যে পজিটিভ দিকেই যাবে উন্নতিটা। ডিপার্টমেন্টাল হেল্প, অনেক সিনিয়র তোমাকে ডিপার্টমেন্টাল হেল্প করবে না, অনেক ব্যাচমেটও তোমাকে ডিপার্টমেন্টাল হেল্প করবে না। তো এটা তোমাকে মেনে নিতে হবে। আবার যারা হেল্প করবে তারা না চাইতেই করবে। আমাদের ডিপার্টমেন্টাল কমিউনিটিটা আসলে সুগঠিত না। এখন জুনিয়ররা এবং স্যারদের মধ্যে আমি একটা আন্তরিকতা লক্ষ্য করেছি যে তারা চাচ্ছে যে আমাদের একটা মানে সুগঠিত কমিউনিটি হোক, বা আমরা এখান থেকে বেনিফিশিয়ারি হই। তো এই যে ব্যাপারটা আমার এটা ইতিবাচক লাগছে। কেন বলি, আমার যখন বিসিএস পরীক্ষা হয়, এই অভিজ্ঞতাটা শেয়ার করতেছি নেতিবাচক অর্থে নেয়ার জন্য না। আশা করি তোমরা এখান থেকে পজিটিভ দিকটাই ভেবে নেবে। আমার যখন বিসিএস পরীক্ষা হয়, তার সাথে সাথে আমরা রিটেন দেই বেশ কয়েকজন। তার মধ্যে আমার কিছু সিনিয়রও ছিল, আমার ব্যাচমেটও ছিল। তো জেনারেল ক্যাডারের পাশাপাশি আমার যেহেতু বোথ ক্যাডার চয়েস দেওয়া ছিল, আমার ডিপার্টমেন্টাল এক্সামও দিতে হতো। আমাদের ডিপার্টমেন্টাল এক্সাম যেটা বিসিএস এ হয় রিটেনে, সেটা অনেক বড় একটা সিলেবাস, অনেক কিছু পড়তে হয়। সেই জায়গা থেকে আমি যখন দেখলাম, আমি খেয়াল করলাম যে ডিপার্টমেন্টে এত বছর ধরে সবাই বিসিএস দিচ্ছে, কিন্তু কেউ এই ব্যাপারে কোনো হেল্প করতে পারতেছে না। কারো কাছে কোনো গুছানো নোট নেই, বা গুছানো বই নেই, কেউ একটা বইয়ের কথা বলতে পারতেছে না যে এই বইটা থেকে একটু হেল্প হবে। কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে এর আগে বহু শিক্ষা ক্যাডার, কাস্টমস, পুলিশ হয়েছে।
আমার এখনো মনে পড়ে ডিপার্টমেন্টাল এক্সাম তার 7 দিন আগে আমি ডিপার্টমেন্টের একজন বড় ভাইকে ফোন দিয়েছিলাম, যিনি এখন বর্তমানে একজন ক্যাডারেই কর্মরত আছেন। উনি আমাকে বলেছিলেন যে উনি হেল্প করবেন। এরপর পরবর্তী দিন আমি ওনার কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে যখন ওনাকে কল দেই, তখন ওনার নাম্বারটা বন্ধ পাই, এবং লাগাতার ভাবে বন্ধ পাই। অন্য নাম্বার দিয়ে যখন কল দেই, তখন উনি আমার নাম্বারটা রিসিভ করেন। এই অভিজ্ঞতাটা কেন বললাম? নেতিবাচকের জন্য তো? মনে হচ্ছে শুনতে খুব খারাপ লাগছে, তাই না? উনি কিন্তু 41তম রিটেন দেননি। তাহলে ওনার কি উচিত ছিল? ওনার কি উচিত ছিল যে ওনার ডিপার্টমেন্টের একজন জুনিয়র সামনে আগাতে চাচ্ছে, তাকে হেল্প করা। আমি তো সেখানে ওনার কম্পিটিটর ছিলাম না। ছিলাম কি? কারণ উনি তো এক জায়গায় কর্মরত, এবং উনি ওই বিসিএসটা দিচ্ছেন না। এবার আসি আমার কিছু বন্ধু এবং আমার কিছু জুনিয়র যারা আমাকে হেল্প করেছিল। আমার একজন বন্ধু, যে তখন নিজে অন্য, মানে সে বিসিএস পরীক্ষার্থী ছিল না, সে অন্য জবে কর্মরত ছিল। সে প্রিলি এক্সাম দিয়ে টিকেনি, কিন্তু সে আমার জন্য অন্য বন্ধুর কাছ থেকে নোট সংগ্রহ করে আমাকে কুরিয়ার করে পাঠিয়েছিল। এবং আমার ডিপার্টমেন্টের একজন জুনিয়র, যে তখন মাস্টার্স ছিল, ও মাস্টার্সে ছিল, সে আমার জাস্ট একটা কলে আমাকে বলছিল, আপু আপনি আসেন, আমি আমার নোটস গুলো, ডিপার্টমেন্টাল নোটস গুলো আপনাকে দিচ্ছি, যেহেতু আপনার গুলো আপনি পাচ্ছেন না, আমি আমার গুলো আপনাকে দিচ্ছি, যদি আপনার এখান থেকে কোনো কিছু হেল্প হয়। এবং আমি নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত 7 দিনে যে কোর্সটা আমার কমপ্লিট হওয়ার কথা, সেটা আসলে 7 দিনে কমপ্লিট করা সম্ভব না। মার্কস 200, এখানে তোমাকে 60% মার্কস নিয়ে পাশ করতে হবে। এবং এখানে সব আছে, হাইড্রোডাইনামিক্স থেকে শুরু করে, ক্যালকুলাস থেকে শুরু করে, অ্যাপ্লাইড ম্যাথ, মানে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সব আছে। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কোনটা আসলে আমার জানা নাই, আমি ডিপার্টমেন্টাল ফেল করি, এবং আমার রিটেন জেনারেলে পাস। আমি শুধু জেনারেলে পাস করেছি। কারণ ডিপার্টমেন্টাল ফেল করার কারণ হচ্ছে আমাদের একটাই, আমি ডিপার্টমেন্টাল 100 মার্কসও লিখে আসতে পারিনি। যদি আমি 100 মার্কস লিখে আসতে পারতাম, টিচার যদি ওখানে নাম্বার দেওয়ার জায়গা থাকতো, তাহলে আশা করি পাস উঠে যেত। কিন্তু আমি 100 মার্কসও লিখে আসতে পারিনি। এবং আমার সাথে যারা আমার ব্যাচমেট বা জুনিয়র আরো যারা রিটেনে টিকে ছিল, তারাও লিখে আসতে পারেনি। এই জায়গা থেকে আমি হয়তো উতরে গেছি, কিন্তু আরো অনেকে উতরাইতে পারেনি। পরের বছর 43তমতে যাদের রিটেন ছিল, আমি তাদেরকে হেল্প করছি আমার যতটুকু সম্ভব। আমার কাছে বই যা ছিল আমি কিনেছিলাম, বা আমি যতটুকু নোট যা পাইছিলাম সবকিছু, বা প্রশ্নপত্র দিয়ে আমি হেল্প করছি। কার কতটুকু হেল্প হয়েছে আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি। তোমাদের কাছে আমার একটাই আশা থাকবে যে তোমরা যদি কাউকে হেল্প করতে না চাও, তাহলে সেটা তাকে সরাসরি বলো। বিপদের মুহূর্তে একটা মানুষের, মানে মানুষের কাছ থেকে তাকে এইভাবে হতাশ বানাই দিতে হয় না। কারণ আমরা সবাই এই ফেজটা পার পার করে আসছি। সে তোমার কাছে হেল্প না পেলে অন্য একজনের কাছে হেল্প পাবে, বা চেষ্টা করবে অন্য একজনের কাছে হেল্প চাওয়ার।
কিন্তু তুমি যখন তাকে বলবা যে আচ্ছা আমি হেল্প করব বা আমি খুঁজে দেখতেছি আমি পাঠিয়ে দিব, এই আশাটা দেওয়ার পর যখন তুমি তাকে হেল্প করবা না, তখন কি হবে জানো? তোমার আশায় থেকে থেকে সে আরেক জায়গায় হেল্প নেওয়ার যে তার ইচ্ছাটা, বা তার যে একটা সুযোগ, সে আরেক জায়গায় হেল্প খুঁজতো, সেটা করবে না। সেটা যখন করবে না এবং তোমার কাছ থেকেও হেল্প পাবে না, তখন মাঝখান দিয়ে তার একুলো হারাবে ওকুলো হারাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কেন কথাগুলো বললাম। তো জার্নিটা সহজ ছিল না। রিটেন পরীক্ষা দিয়েছি আমি, তখন অসুস্থ ছিলাম। অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়াটা অনেক কষ্টকর ব্যাপার ছিল। তারপরও আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করেছে যে আমি আসলে পরীক্ষাটা যেন শেষ করে আসতে পারি। আনফরচুনেটলি লাস্ট পরীক্ষায়, যেদিন ম্যাথ মানসিক দক্ষতা পরীক্ষা ছিল, আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই। প্রচন্ড অসুস্থতার কারণে আমার মার্কস 100-এ 75-এর উপরে আমি আসলে অ্যান্সার করতে পারিনি ম্যাথ মানসিক দক্ষতা মিলে। আমাদের এটা কি বলবো, পরীক্ষার মানে হলে যে আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো জ্বরে শুয়েছিলাম। এই যে পেরেশানিটা, এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে পরীক্ষার সময় যে কোনো সিচুয়েশনে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তাই পরীক্ষার আগে পড়বো এটা ভেবে আসলে ফেলে রাখবে না কিছু। এইটা একটা টিপস, যে আচ্ছা পরীক্ষার সময় তো আছে, বা এই টাইমে তো ছুটি পাবো, পরীক্ষার আগে তো ছুটি পাবো, বা পরীক্ষা ভালোই দিব, এ ধরনের চিন্তা মাথায় আনবা না কখনো। কারণ সুস্থ থাকা সৃষ্টিকর্তার অনেক বড় একটা সাহায্য। পরীক্ষার সময় বা যে কোনো জব প্রিপারেশনের সময়, জব এক্সাম দেওয়ার সময় শুধু তুমি 100% পড়ে গেলা, কিন্তু পরীক্ষার হলে যে অসুস্থতার জন্য তুমি ওই এফোর্টের কিছুই দিতে পারলা না, সেক্ষেত্রে রেজাল্ট জিরোই আসবে। চেষ্টা করবা সুস্থ থাকার, একই সাথে যে এফোর্টটা তুমি দিচ্ছ সেটা কনক্লুশনে নেওয়ার। এই তো, এতটুকুই। আর পরবর্তীতে যদি কারো জানার ইচ্ছা থাকে ভাইবা নিয়ে, ভাইবা ব্যাপারটা আসলে সম্পূর্ণটাই আলাদা। এজন্য আমি এখানে ভাই ব্যাপারটা ইনক্লুড করলাম না, শুধুমাত্র রিটেন আর প্রিলি নিয়ে আলোচনা করলাম। তারপরেও তোমাদের যদি মনে হয় যে তোমরা কেউ ভাইবা নিয়ে জানতে চাও, সেটা আসলে এই সেশনটা হওয়া উচিত তখন যারা রিটেন টিকছো, তখন তখন আমি বাকিদের সাথে ভাইবার ব্যাপারটা আলোচনা করব। এখন তোমরা প্রশ্ন করতে চাইলে করতে পারো। ওকে আপু, ধন্যবাদ সবকিছু এত সুন্দর করে গুছিয়ে বোঝানোর জন্য। তো আমরা এমন একটা পরিস্থিতিতে আসি আসলে খুব ডিপার্টমেন্টের অবস্থা খুব একটা ভালো না, হযবরল একটা অবস্থা। আহ বর্তমানে যারা পড়াশোনা করতেছে কিংবা যারা পাশ করে গেছে তাদের সবারই ডিপার্টমেন্ট নিয়ে আক্ষেপ থাকে। তো ওই জায়গাটা থেকে আসলে ডিপার্টমেন্টের প্রতি যে ভালোবাসা বা তৈরি হওয়ার কথা, ওটা আসলে কারোই তৈরি হয় না ওভাবে। যার জন্য বারবার চেষ্টা করা হয়েছে যে অ্যালামনাই তৈরি হোক, অ্যালামনাই গঠন করা হোক, বাট আনফরচুনেটলি ওই জায়গাটা থেকে বারবার আমরা ফেল করছি আর কি। সো এই বর্তমানে যারা পড়াশোনা করতেছে আসলে আমাদের কারোরই ক্লিয়ার কোনো ক্যারিয়ারের ডিরেকশন নাই। তো এই জায়গাটা থেকে ওয়েবিনার গুলো করার একটু প্রসেসটা চালাচ্ছি। তো খুব একটা যে পজিটিভ সাড়া পাচ্ছি এমনও না, তারপরে যারা জয়েন করছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো আমার কাছে মনে হয়েছে যে আহ, আপনি যে কথাগুলো বলেছেন যে পেপার পড়ার কথা, পেপার প্রতিদিনই আসলে সেমিনারে দিয়ে যায়, বাট এগুলো আবার গুছিয়ে রাখা হয় আর কি সন্ধ্যার পরেই। ওইরকম একটা অবস্থা চলতেছে সব জায়গায়। শিক্ষকরা হয়তো ছাত্রদের দোষারোপ করতেছে তারা পড়াশোনা করতেছে না, বাট ওই জায়গাটা থেকে টিচাররাও খুব একটা যে হেল্পফুল কোনো ক্যারিয়ার ডিরেকশন দিচ্ছে এমনও না। সো সবারই একজন আরেকজনকে কাদা ছোটাছুটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, এরকম।
সো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রাইজ করে আনমিউট করে যদি আপনি কোয়েশ্চেনটা করতেন। আচ্ছা, আশা মাহলত একটা প্রশ্ন করেছে যে আপু, প্রিলিতে ভুল কিভাবে কমানো যাবে, কোনো ট্রিক্স আছে কিনা? ট্রিক্স না, এটা আসলে আম, এক ধরনের প্র্যাকটিস। প্রিলিতে তুমি ভুল কিভাবে কমাবে, এর জন্য তোমার সবচেয়ে বেশি যেটা করতে হবে আমি বললাম, যে টপিকস পড়ার পরে তোমার ঘড়ি ধরে এক্সাম দিতে হবে। সবচেয়ে ভালো হয় তুমি যদি মডেল টেস্ট দাও, ঘড়ি ধরে এক্সাম দাও। এবং তোমার মাথায় রাখতে হবে যে তুমি একটা প্রশ্ন পারতেছো না, প্রথম দেখলা ওই প্রশ্নটা জীবনে প্রথম, সাথে সাথে তোমার ওটা স্কিপ করে যেতে হবে। একটা প্রশ্ন পড়ার সাথে সাথে ওটা ছেড়ে আসার মানসিকতা থাকতে হবে। এই প্রশ্নটা আমি পারছি না, তার মানে এটা আমি পারছি না, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম থট দেওয়া যাবে না। তারপরে পরের কোশ্চেনটায় আসলা, এইটা তোমার কনফিউশন হচ্ছে 50-50, ঠিক আছে, এই প্রশ্নটা তুমি একটা ডট দিয়ে রাখলা যে এটা আমি পরে ঘুরে এসে দেখবো। এরপর থার্ড কোশ্চেনে আসো, থার্ড কোশ্চেনটা তুমি পারছো, সাথে সাথে ওটা দাগায় ফেলতে হবে, কোনো কনফিউশনের জায়গা নেই। যে প্রশ্নগুলো কনফিউজড সেগুলো তুমি পরে আবার ঘুরে আসো। কিন্তু তোমার এই যে প্রশ্ন জানি না বা প্রশ্ন কনফিউজড, এই চিন্তা থেকে তুমি যখন দাগাতে যাবা, ওইটার পিছনে সময় দিবা বেশি, তখন যেটা হবে যে তোমার এদিকেও সময় যাবে, ওদিকেও তোমার অন্য একটা প্রশ্ন পড়ার যে চান্স, এটা আসলে কমে আসবে। তোমাকে মাথায় রাখতে হবে যে 2 ঘন্টা সময়ের আগে তোমার ওই 200টা কোশ্চেন ফুললি পড়তে হবে একবার। 200টা কোশ্চেন শেষ করতে হবে পড়ে, একবার করে হলেও মাথায় নিতে হবে। তারপর তুমি যেটা পারছো না সেটা একদম স্কিপ করে যেতে হবে, ওখানে হাত দেওয়ার আর কোনো সুযোগ নেই। পরবর্তীতে যখন ঘুরে আসবে তখন ওই কনফিউশন কোশ্চেন গুলা নিয়ে ভাববে। আর যেগুলো তোমার শিওর সেগুলো তো দাগানো হয়ে গেছে। এই প্র্যাকটিসটা যদি তুমি মডেল টেস্টে বারবার বারবার বাসায় করতে থাকো, তোমার ভুলের পরিমাণ আপনা আপনি কমে আসবে। এবং প্রশ্ন যখন ভুল হবে, আজকে একটা মডেল টেস্ট দিয়েছো, দেওয়ার পরে প্রশ্ন ভুল হয়েছে, সেই প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে সাথে সাথে, যে এই টপিকের এই প্রশ্নটা আমি ভুল করেছি। আমি কি বোঝাতে পেরেছি? তোমাদের কি কোনো উপকার হবে? আশা করি। এরপরে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আরেকটা কোয়েশ্চেন আপু, যে যারা বর্তমানে পড়াশোনা করতেছেন তাদের আসলে কোন ইয়ার থেকে প্রিপারেশনটা শুরু করা উচিত? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি আহ প্রথমে দিয়েছি মনে হয়। আমি বলেছি যে আমি কিন্তু মাস্টার্স শেষ করার পরে পড়াশোনা শুরু করেছি, আমার একাডেমিক ক্যারিয়ার শেষ করার পরে। এখন তোমাদের জন্য একটা টিপস, মানে সবার তো আসলে এই সুযোগ সুবিধাটা হয় না। তো ফার্স্ট ইয়ার থেকে এখন আমরা দেখি অনেকে জব রেসের জন্য লেগে যায়, তাই তো? আমি বলবো যে এটা খুব ভুল একটা কাজ। তুমি যখন যে অবস্থায় আছো ওই জায়গাটায় থাকো, ওই জায়গাটা গুরুত্বপূর্ণ তোমার জন্য। অনার্সে ভালো রেজাল্টও গুরুত্বপূর্ণ তোমার জন্য, মাস্টার্সের একটা রেজাল্টও তোমার জন্য গুরুত্বপূর্ণ, ওই একাডেমিক ক্যারিয়ারটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে যদি তুমি অন্য কোনো বিষয়ে আগাইতে চাও, সেটা আগাইতে পারো, স্কিলড হতে পারো। যেমন কম্পিউটারে দক্ষতা আনতে পারো, বা ইংরেজির যে ভাষাগত দক্ষতা সেটা আনতে পারো, রাইটিং এ উন্নতি করো। এটা করতে পারো যেটা তোমাকে পরবর্তীতে কাজে দিবে। আমি যেটা বলতেছি বেসিক তৈরি করার কথা বলতেছি, বুঝতে পেরেছো? আর তোমাদের যদি একান্তই মনে হয় যে তোমরা অন্যদের সাথে রেসে পিছিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে শুরু করতে পারো। এটা আমার নিতান্তই ব্যক্তিগত মতামত। ধন্যবাদ আপু। আচ্ছা, আশা প্রশ্ন করেছে লাস্ট রিভিশনের টাইমে এত কিছু পড়ার টাইম পাওয়া যায় না, তাহলে কি পড়বো লাস্ট মান্থ গুলোতে? ঠিক আছে, তোমাকে লাস্ট রিভিশনে আগে খুব ভালোভাবে সবগুলো তুমি যেগুলো পড়েছো সেই টপিকগুলো তোমার চোখ বুলাতেই হবে।
এবার লাস্ট রিভিশনে কি কি পড়বা? ম্যাথমেটিক্স এর সূত্রগুলো দেখবা, ইংলিশে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, ভার্ব, জেরান্ড, এই টাইপের জিনিসগুলো যেগুলো বারবার এসেছে সেগুলো দেখবে। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কোন কোন সাহিত্যিক গুরুত্বপূর্ণ, যেমন রেনেসাঁস পিরিয়ড গুরুত্বপূর্ণ, তারপরে মডার্ন পিরিয়ডটা গুরুত্বপূর্ণ, এই টাইপের জিনিসগুলো, শেক্সপিয়ার গুরুত্বপূর্ণ, জ্যাকোবিয়ান পিরিয়ড গুরুত্বপূর্ণ। তো এইগুলো, এগুলো মার্ক করে রাখতে হবে পয়েন্ট আউট করে করে। দরকার হলে একটা খাতায় লিখো যে আমার এই এই জিনিসগুলো পরীক্ষার আগে দেখতে হবে, সেই অনুযায়ী টপিক গুলো পরে রিভিশন দাও। বাংলাও সেম। বাংলার ক্ষেত্রে কি কি টপিক থেকে কোশ্চেন বেশি আসতেই পারে, যেমন রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, জীবনানন্দ আছে, শরৎচন্দ্র আছে, ঠিক আছে, বা সংবাদপত্র আছে, এগুলো থেকে প্রশ্ন হয়, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে প্রশ্ন হয়, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য থেকে প্রশ্ন হয়। এই টপিক গুলো আমাকে দেখতেই হবে, এগুলো পয়েন্ট আউট করে রাখো। চর্যাপদ থেকে প্রশ্ন হবেই, পয়েন্ট আউট করে রাখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে একটা প্রশ্ন থাকবেই, পয়েন্ট আউট করে রাখো। এই যে পয়েন্ট আউট করে রাখাটা, এইটা, এই স্ট্র্যাটেজিটা তোমার মতো করে তোমাকে তৈরি করে নিতে হবে। কারণ তোমার কোথায় ভুল হচ্ছে বা তোমার কোথায় দুর্বলতা, এটা তুমি সবচেয়ে ভালো জানবা। এটা আমি তোমাকে বলে দিলাম, আমার স্ট্র্যাটেজিটা আমি তোমাকে বলতেছি, ঠিক আছে? কিন্তু তোমার স্ট্র্যাটেজিটা তোমাকে ঠিক করতে হবে, যে তুমি আসলে কোথায়, কোন জায়গায় দুর্বল, কোথায় তোমাকে বেশি ভালো করতে হবে। ধন্যবাদ আপু। একজন একটা কোয়েশ্চেন করেছে যে আপু বই পড়ার নেশাটা কিভাবে তৈরি করা যায় আর কি। বই পড়ার নেশা কিভাবে তৈরি করা যায়? আহ এটা আসলে ভালো লাগার একটা বিষয়। পড়তে পড়তে যে নেশা হবে এরকম না। বই পড়ার ব্যাপারটা হচ্ছে তুমি তোমার পছন্দের কোনো টপিক দিয়ে শুরু করতে পারো। তোমার উপন্যাস পড়তে ভালো লাগে, বাংলা সাহিত্যের উপন্যাস পড়তে ভালো লাগে, সেটা দিয়ে শুরু করতে পারো। তোমার অন্য কোনো বিষয় ভালো লাগে, সায়েন্স ভালো লাগে, বা কম্পিউটার কম্পিউটার জাতীয় জিনিস ভালো লাগে, বই পড়তে হবে ব্যাপারটা এরকম না। তোমার কম্পিউটারের জ্ঞান ভালো, তুমি সেই জায়গায় এঙ্গেজ হতে পারো, ওই ওই জিনিসটাও কিন্তু তোমার কাজে লাগবে। আমি কি বোঝাতে পারছি? যে তোমার জার্নাল পড়তে ইচ্ছা করে, ধরো কারো খুব শখ যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার জানার ইচ্ছা, তো সে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খুব ভালো জানে, ঠিক আছে, তো সে ওই বিষয়ে রিলেটেড পত্রিকা পড়ে বা বই পড়ে, এগুলো করে, বা ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে, যে কোনো ভাবে তুমি ওই তথ্যগুলো পেতে পারো। কারো দেখা যাচ্ছে বই পড়ে হয় না, কিন্তু ভিডিও দেখলে ভালো মনে থাকে, সেক্ষেত্রে সে ওই রিলেটেড ভিডিও গুলো দেখতে পারে। কারো দেখা যাচ্ছে পড়া না, লিখলে ভালো কাজ হয়, সে লিখে লিখে করবে। এটা যে বললাম, যে নিজস্ব যে জ্ঞান, সেটা আসলে কাজে লাগাতে হবে, যে তোমার নিজের কি ভালো লাগে। ওকে আপু। আর আপু আরেকটা কোয়েশ্চেন করছে যে এটা একটু চ্যাট বক্সে দেখ। হ্যাঁ, জিকে তে কি করে ভালো করবে? আহ জিকে আসলে খুব ভালো করার মতো যে পরিস্থিতি, এটা আসলে আনপ্রেডিক্টেবল। কারণ এখানে কোথা থেকে কি কোশ্চেন আসবে এটা প্রেডিক্ট করা টাফ। কিন্তু আমি যে কিছু টপিক তোমাকে বললাম বাংলাদেশ বিষয়ে, যেমন আছে বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থনীতি, অর্থনৈতিক সমীক্ষা, শিল্প বাণিজ্য, তারপরে হচ্ছে সংবিধান, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। তারপর আন্তর্জাতিকের ক্ষেত্রে যেমন সাম্প্রতিক, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তি, প্রকৃতিগত যে ব্যাপারগুলো আছে, যেমন ধরিত্রী সম্মেলন বা কিয়োটো প্রোটোকল, ভিয়েনা চুক্তি, এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন আসেই।
তো এই জিনিসগুলো বেশি বেশি পড়তে হবে। এখানে আসলে যেহেতু ব্যাপারটা মুখস্থের, মুখস্থের ব্যাপারে আসলে কোনো ধরনের কোনো কিছু প্রেডিক্ট করা খুব কষ্টকর ব্যাপার। কারণ এই জিনিসগুলো সাথে কোনো কিছু লিংক করা যায় না। যে জিনিসগুলো কমন টপিক, সেই জিনিসগুলো লিংক হবে, যেমন বাংলাদেশ, আন্তর্জাতিক আর ভূগোলে কিছু কিছু জিনিস লিংক। নদী, তারপরে সাগর বা মহাদেশীয় যে ব্যাপারগুলো আছে, বা ভূপ্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে, এগুলো লিঙ্কড। তো এগুলো তোমার পড়তে 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 মনে থাকবে। আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে, সেগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন হয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যত বেশি অ্যানালাইসিস করবা, তোমার তত ওই টপিকটার উপরে দখল আসবে। ধন্যবাদ আপু। আর আর যদি কারো মনে হয় যে তোমরা আসলে ওই পড়াশোনা বাইরে করতে পারছো না পড়াশোনাটা, তো তোমরা এটা করতে পারো যে, অনেকে আছে, আমি যেরকম কোচিং এ ভর্তি হয়নি, কিন্তু অনেকের কোচিং এ ভর্তি হলে প্র্যাকটিসটা থাকে, নিয়মিত পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, বাসায় অনেকের পড়া হয় না, সেক্ষেত্রে কোচিং এ ভর্তি হলে ওইখানে প্র্যাকটিসটা থাকে। সেক্ষেত্রে তোমরা চাইলে কোচিং এও ভর্তি হতে পারো। আর যারা কোচিং এ ভর্তি হতে চাও না, তারা তো বললাম যে নিজের মতো আগে ভালোভাবে বেসিকটা পড়ো, টপিক গুলো পড়ো, হাতে সময় নিয়ে পড়তে হবে। 3 মাস সময় নাও। প্রিলি এক্সামের ডেট দিয়ে দেওয়ার পরে পড়তে বসবে, এভাবে পড়তে বসো না। তোমার এই প্রিলি গেলে সামনে আরেকটা প্রিলি আছে, ব্যাংক আছে, বা অন্য অন্য কিছু আছে, সেই চিন্তা করে তুমি পড়তে বসো। 3টা মাস বেসিকের জন্য বেস তৈরিতে কাজে লাগাও। পরবর্তীতে দেখবা এই পড়াটা তোমার বাকি যে এক্সাম গুলো, সেগুলো উতরাইতে সাহায্য করবে। ধন্যবাদ আপু। আর কার কি কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আনমিউট করে কোয়েশ্চেনটা করবেন আপুকে। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করবো আর কি আজকের মতো। ওকে আপু, আমরা তাহলে শেষের দিকে যাই। যদি আপনার কোনো পরামর্শ বা আমাদের প্রতি আহ উপদেশ থাকে যদি একটু জানাতেন আর কি। আচ্ছা, তোমাদের সবাইকে আগে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো উপদেশ আসলে কিছু না, উপদেশ বলতে আসলে একটাই, যে চেষ্টা করো একে অন্যের পাশে থাকার। কারণ আমরা পরবর্তীতে পড়াশোনা শেষ করে জব লেভেলে যে যে জব সেক্টরে যাওয়ার যে সময়টা, এই সময়টাতে সবাই খুব একলা হয়ে যায়, বিশেষ করে অ্যাপ্লাইড ম্যাথের স্টুডেন্টরা। তোমরা চাইলে একটা গ্রুপ করতে পারো পড়াশোনার, যে যে সেশনে আছো সেই অনুযায়ী গ্রুপ করলা। গ্রুপ অনুযায়ী পড়াশোনাটা খুব কাজে দেয়। এটাই হচ্ছে টিপস। আর সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য দোয়া থাকবে। যখন কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সাথে কথা বলতে পারো বা যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপু আপনাকে, ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে আসলে এতগুলো পরামর্শ একসাথে দেওয়ার জন্য। আর ভালো থাকবেন। যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।